বিশৃঙ্খলতা আসছে, বিশৃঙ্খলতা আসছে, তাই তো আমি ঢাকাঢুকি দিয়ে আছি। যে কোনো সময় বিশৃঙ্খলতা বেড়ে যেতে পারে, আর তখন সব একদম ধ্বংসের মুখে চলে যাবে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এগিয়ে চলেছে ধ্বংসের মুখে। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এগিয়ে চলেছে বিশৃঙ্খলতার দিকে। কি হবে, কি হবে, কি হবে? তাপগতিবিদ্যা হবে, তাপগতিবিদ্যা হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র হবে, যেখানে বলা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড নাকি বিশৃঙ্খলতার দিকে এগোচ্ছে। ওরে বাপরে বাপ, এত ঠান্ডা, তার উপরে বিশৃঙ্খলতা! কি যে করি, কি আর করবো, শিখতে হবে যাতে বিশৃঙ্খলতা যখন হবে তখন যেন কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিতে পারি। চলো তাহলে শেখা যাক তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, যেখানে কিনা মেনলি বলছে বিশৃঙ্খলতার কথা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তো আমরা আজকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে ফোকাস করছি, যেটা কিনা মেনলি এনট্রপির উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। যেখানে এনট্রপিটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা ট্রুথ, যেটা বলছে যত বেশি বিশৃঙ্খল তত নাকি বেশি স্থায়ী। আরে আরে আরে, কি সব কথাবার্তা! দেখা যাক কেমন করে, কিভাবে এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অরিজিন হলো, প্রথম সূত্রের কি কি লিমিটেশন ছিল, এবং সেখান থেকে দ্বিতীয় সূত্র আলটিমেটলি কি বলছে, কোন প্রসেস স্থায়ী হবে, কোন প্রসেস স্বতঃস্ফূর্ত হবে, এবং স্থায়িত্ব কিভাবে পাওয়া যেতে পারে। তার জন্য আমাদের জানতে হবে দুই রকমের প্রসেস হয়। একটাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, একটাকে বলি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কারা? যে সমস্ত বাহ্যিক কোনো প্রভাব ছাড়া যে সমস্ত বিক্রিয়া হয়। তাহলে স্বতঃস্ফূর্ত কারা? স্বতঃস্ফূর্ত হচ্ছে স্বতঃস্ফূর্ত হচ্ছে সেই সমস্ত বিক্রিয়া যেখানে ক্রাইটেরিয়াটা কি, বাহ্যিক প্রভাব ছাড়া, বাহ্যিক প্রভাব মুক্ত যে সমস্ত বিক্রিয়া। অর্থাৎ বাহ্যিক প্রভাব ছাড়া কোনো বাইরে থেকে কিছু বলা হয়নি আলাদা করে, বাইরে থেকে কোনো হিট দেওয়া হচ্ছে না, বা বাইরে থেকে আলাদা করে কিছু দেওয়া হচ্ছে না, কোনো বাহ্যিক প্রভাব নেই, বা থাকলেও একদম শুরুর সময়তে আছে। যেরকম ধরো ফর এক্সাম্পল, যদি ধরো এই যে ভলক্যানো থেকে কিছু বেরিয়ে আসছে, আমরা কি বাইরে থেকে কোনো বাহ্যিক প্রভাব দিচ্ছি? নিজে থেকেই হচ্ছে না, দাবানল লেগে যাচ্ছে, এই হিমবাহ গড়িয়ে পড়ছে, এগুলো তো বাহ্যিক প্রভাব মুক্ত, আমরা তো আলাদা করে কোনো প্রভাব তৈরি করছি না, তাহলে নিজে থেকেই হচ্ছে। অর্থাৎ বাহ্যিক প্রভাব মুক্ত যে সমস্ত প্রক্রিয়া বা বিক্রিয়া, তাদেরকে বলি আমরা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তবে অনেক সময় স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা শুরু করার জন্য একটুখানি প্রভাবের দরকার হয়। যেরকম কয়লা নিয়েছি, আগুন জ্বালাচ্ছি, তো কয়লাকে আগুনটা একবার জ্বালিয়ে দিতে হবে, শুরুটা করে দিতে হবে, তারপরে সে তো নিজে থেকেই চলতে থাকবে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয়ে যাবে। তার মানে বাহ্যিক প্রভাব একদম মুক্ত থাকতে হবে, অথবা শুরু করার জন্য হয়তো একটু বাহ্যিক প্রভাব লাগলেও কিন্তু তারপরে বিক্রিয়াটা বাহ্যিক প্রভাব মুক্ত ভাবেই চলতে থাকবে, তারাই হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কারা? যাদের চলার জন্য বাহ্যিক প্রভাবের সব সময় প্রয়োজন, বাহ্যিক প্রভাব যুক্ত প্রক্রিয়া। মানে যে মুহূর্তে তুমি বাহ্যিক প্রভাব বন্ধ করে দেবে, জলের তড়িৎ বিশ্লেষণ, যতক্ষণ তড়িৎ শক্তি পাঠাচ্ছ তড়িৎ বিশ্লেষণ হবে, হাইড্রোজেন অক্সিজেন তৈরি হবে। যে মোমেন্টে তড়িৎ প্রবাহ পাঠানো বন্ধ করে দিলে, তড়িৎ বিশ্লেষণ বন্ধ হয়ে গেল, হাইড্রোজেন অক্সিজেন তৈরি হওয়া বন্ধ হয়ে গেল। তাহলে যে সমস্ত বিক্রিয়াতে বাহ্যিক প্রভাবের সর্বক্ষণ প্রয়োজন হয় এবং বাহ্যিক প্রভাব বন্ধ করে দিলেই বিক্রিয়া বন্ধ হয়ে যায়, যেরকম পড়তে বসতে হওয়া, পড়তে বসা, যতক্ষণ বাহ্যিক প্রভাব আছে, যতক্ষণ টিচার তোমাকে বকছে, মোটিভেশন দিচ্ছে অথবা বকাবকি করছে, যতক্ষণ তোমাকে মা বাবা তোমাকে বকাবকি করেছে, ততক্ষণ বাহ্যিক প্রভাব আছে, তুমি বই খাতা নিয়ে বসছো, পড়তে পড়তে বসছো। খুবই অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যে মোমেন্টে বাহ্যিক প্রভাব চলে গেল, যে মোমেন্টে মা বাবা আর বকা দিলেন না, যে মোমেন্টে টিচার আর বকা দিলেন না, টিচার আর মোটিভেশন দিলেন না, সেই মোমেন্টে তোমার পড়াশোনাও বন্ধ হয়ে গেল। তাহলে পড়াশোনা করা, পড়তে বসা, এটা কেমন প্রক্রিয়া? অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত ভাবে তো কেউ কোনোদিন পড়তে বসেনি আজ অব্দি। কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা কি? রিলস দেখা, মোবাইল স্ক্রল করে যাচ্ছি, কোথায় গেল আমার মোবাইলটা, এই যে নিয়ে এসছি, স্ক্রল করে যাচ্ছি, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বাহ্যিক কোনো প্রভাব নেই, চলে যাচ্ছে, বাহ্যিক প্রভাব মুক্ত, বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স নেই, কেউ বলুক কেউ না বলুক, কেউ বারণ করলেও চলে যাচ্ছে, কেউ বললেও চলে যাচ্ছে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বাহ্যিক প্রভাব ছাড়াই প্রক্রিয়া চলছে। স্ক্রলিং, মোবাইলে রিলস দেখে যাওয়া, স্ক্রলিং করে যাওয়া, তাহলে বাহ্যিক প্রভাব মুক্ত অথবা
একেবারেই মুক্ত, অথবা শুরু করার সময় একটু দরকার হয়েছিল তারপরে আর দরকার হয়নি, স্বতঃস্ফূর্ত। আর যতক্ষণ বাহ্যিক প্রভাব আছে ততক্ষণই প্রক্রিয়া চলছে, তারপরে প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, অস্বতঃস্ফূর্ত। তাহলে কন্ডিশনটা আশা করি বুঝে গেছো। আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে আমরা কি জেনেছিলাম, যে শক্তির পরিবর্তন হয়, কিন্তু কেন হয়, কখন হয়, সেটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলতে পারে না। শক্তির পরিবর্তন হয় এটা বলতে পারে, শক্তির নষ্ট হয় না, শক্তি একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু কেন পরিবর্তন হয়, কখন পরিবর্তন হয়, শক্তির পরিবর্তনের ক্রাইটেরিয়া কি, এই সম্পর্কে কোন দিক থেকে কোন দিকে শক্তির পরিবর্তন হবে, শক্তি প্রবাহিত হবে, এগুলো দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি। প্রথম সূত্র এই ব্যাপারে কিছু বলতে পারে না। তার জন্য আমরা জানতে শুরু করেছি স্বতঃস্ফূর্ত কারা, কারণ স্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলোতেই শক্তির পরিবর্তন অটোমেটিক্যালি হবে। অস্বতঃস্ফূর্ত গুলো তো আমরা করাচ্ছি, কিন্তু স্বতঃস্ফূর্ত বিক্রিয়া যেগুলো আমাদের কোন রকম কোনো সাহায্যের প্রয়োজন নেই, অথবা সামান্য সাহায্যের প্রয়োজন শুরু করার জন্য, সেই স্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলো যদি বুঝতে পারি, ক্র্যাক করতে পারি যে ওরা কেন হয়, তাহলেই বুঝে যাব শক্তির পরিবর্তনের ক্রাইটেরিয়া কি। কারণ যে কোনো বিক্রিয়া হলেই তো শক্তির পরিবর্তন হবে। তাহলে শক্তির পরিবর্তন হয় এটাই খালি বলছে প্রথম সূত্র, কেন হয়, কোন দিক থেকে কোন দিকে হয়, কখন হয়, এসব ব্যাপারে বলতে পারছে না। সেগুলো জানতে গেলে আমাদের জানতে হবে স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা কেন হয়, কোন একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কখন হয়। যদি বুঝে যেতে পারি কোন একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে কখন ঘটে, তাহলে বুঝে যাব যে শক্তির পরিবর্তন কেন হয়, শক্তির পরিবর্তন কখন হয়। কখন হয়, যখন স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটে তখনই হয়, আবার কখন হবে। তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কখন ঘটে, তাহলে তোমাকে জানতে হবে শক্তির পরিবর্তন কখন ঘটে, হলে তো এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হবে, বুঝলাম। শক্তির পরিবর্তন যদি হয় তাহলে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হবে, বিনষ্ট হবে না, এটা তো না হয় বুঝলাম। কিন্তু কখন হবে শক্তির পরিবর্তন, যখন স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে। কখন স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে, যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার শর্ত কি। তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া কারা, বাহ্যিক প্রভাব যাদের উপর নেই, বাহ্যিক প্রভাব মুক্তভাবে যে সমস্ত প্রক্রিয়া হচ্ছে তারাই হচ্ছে স্বতঃস্ফূর্ত। কিছু উদাহরণ দেওয়া আছে, দেখবে এখানেও কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একটু পড়বে। উদাহরণগুলো নিয়ে আমি আর ডিটেলসে যাচ্ছি না, কিছু উদাহরণ আমি এখান থেকে লিস্ট ডাউন করে দিয়েছি, একটু উদাহরণগুলো পড়বে, তাহলে তোমাদের বিক্রিয়াটার ব্যাপারে আইডিয়া মাথায় আসবে। চলে আসছে এবার স্বতঃস্ফূর্ততার তাহলে শর্ত খোঁজা। এই পুরো ক্লাসটা জুড়ে বা পুরো দ্বিতীয় সূত্র এইটার উপরেই ফোকাসড, যে স্বতঃস্ফূর্ততার শর্ত কি, কোন একটা প্রক্রিয়া বা কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত কখন হবে। যদি বুঝতে পারি তাহলে বলবো ওটাই শক্তির পরিবর্তনের ক্রাইটেরিয়া। কোন একটা প্রক্রিয়া বা কোন একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হওয়া মানে শক্তির পরিবর্তন হলো, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়ে গেল। তাহলে শক্তির পরিবর্তনের ক্রাইটেরিয়াই হচ্ছে স্বতঃস্ফূর্ততার শর্ত। তাহলে তার জন্য আমরা প্রথমে দেখার চেষ্টা করছি শক্তির পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে কখন হয়। স্বতঃস্ফূর্তভাবে কখন হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি তাপদায়ী বিক্রিয়া হয়। তাপদায়ী বিক্রিয়া, তাপদায়ী বিক্রিয়া মানে ভেতরে তাপ ছিল, তাপটা বেরিয়ে গেছে, তার মানে স্থায়িত্ব পেয়েছে। তার মানে তাপদায়ী বিক্রিয়া কি স্থায়িত্ব এনে দেয়? হ্যাঁ, তাপদায়ী বিক্রিয়া মানে তাপ বেরিয়ে গেল, তাহলে স্থায়িত্ব পাওয়া যাবে। স্থায়িত্ব পেলে স্বতঃস্ফূর্ত হলেও হতে পারে। তার মানে যে সমস্ত বিক্রিয়াতে তাপের উদ্ভব হয়, যে সমস্ত বিক্রিয়াতে তাপের উদ্ভব হয় ডেল্টা এইচ এর মান নেগেটিভ, তাহলে তাপ শক্তি ভেতরে ছিল সেটা বেরিয়ে গেছে, তাপের উদ্ভব হয়েছে সেটা বেরিয়ে গেছে, তার ফলে যে প্রোডাক্ট তৈরি হয়েছে, প্রোডাক্টের এখন এনথালপি কম, মানে সেটা স্থায়িত্ব বেশি। এই তাপের উদ্ভব হলে স্থায়িত্ব বেড়ে গেল, কারণ এক্সট্রা তাপ বেরিয়ে গেল, শক্তি কমে গেল, শক্তি কমলে স্থায়িত্ব বাড়লো, স্থায়িত্ব বাড়লে সেটা স্বতঃস্ফূর্ত হলেও হতে পারে। সব সময় হবে কিনা তার গ্যারেন্টি নেই। তাহলে একটা হচ্ছে তাপদায়ী বিক্রিয়া যদি হয়, অতিরিক্ত তাপ যদি রিঅ্যাক্ট্যান্ট থেকে বেরিয়ে যায়, তাহলে প্রোডাক্টটা বেশি স্থায়ী হয়, আর প্রোডাক্ট স্থায়ী হলে অবশ্যই সেটা স্বতঃস্ফূর্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, যেখানে কিনা তাপ বেরিয়ে যাচ্ছে, ডেল্টা এইচ এর মান নেগেটিভ। আচ্ছা, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপগ্রাহী বিক্রিয়াও স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, যেরকম জলের বাষ্পায়ন। জল যখন বাষ্পীভূত হচ্ছে, যে ভেপারে যাচ্ছে, ওখানে কি তাপের বর্জন হচ্ছে? তাহলে এখানে কি দেখা গেল, ডেল্টা এইচ পজিটিভ, তাপগ্রাহী, অতিরিক্ত তাপ ভেতরে গ্রহণ করলো। আরে তাপ গ্রহণ করলো, শক্তি বেড়ে গেল, তাহলে তো অস্থায়ী হয়ে যাওয়ার কথা ছিল। তাপগ্রাহী হলে তো স্থায়িত্ব কি বাড়ার কথা ছিল এবং স্বতঃস্ফূর্ত হওয়ার কথা ছিল, নয়। কিন্তু জল তো স্বতঃস্ফূর্ত হয়েই বাষ্পীভূত হয়,
সমস্যা তৈরি হচ্ছে। আরে তাপদায়ী হলে তাপ শক্তি বেরিয়ে গেল, তাপ শক্তি বেরিয়ে গেলে শক্তি কমে গেল, শক্তি কমে গেলে স্থায়িত্ব পেলাম। সেটা না হয় স্বতঃস্ফূর্ত ভাবে হলেও হতে পারে, কারণ শক্তি কমে গেলে স্থায়িত্ব পাওয়া যাচ্ছে, স্থায়িত্ব পাওয়ার জন্য সেটাকে আমরা স্বতঃস্ফূর্ত বললেও বলতে পারি। কিন্তু তাপগ্রাহী, যেখানে তাপ ঢুকছে, রিঅ্যাক্ট্যান্টের তাপ কম, তাপ ঢুকলো, তাপ ঢুকে প্রোডাক্টের তাপ শক্তি বাড়লো, প্রোডাক্টের তাপ শক্তি বাড়লো মানে সে তো অস্থায়ী হলো। তাহলে সেটা স্বতঃস্ফূর্ত ভাবে কি করে হতে পারে? কেউ স্বতঃস্ফূর্ত ভাবে অস্থায়ী হতে যাবে? পাগল নাকি? স্বতঃস্ফূর্ত ইচ্ছা যে অস্থায়ী হয়ে যায়? আরে স্বতঃস্ফূর্ত ইচ্ছা তো স্থায়িত্ব পাওয়ার। এই তাপ শক্তি যদি বেরিয়ে যায়, তাপ শক্তি যদি কমে যায় সিস্টেম থেকে, স্থায়িত্ব নো ডাউট বাড়ে। স্থায়িত্ব বাড়লে স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তাপগ্রাহী প্রক্রিয়াতে তাপ ঢুকছে, শক্তি বেড়ে যাচ্ছে, সেখানে তো স্থায়িত্ব কমে যাওয়ার কথা। তাহলে সেখানে স্থায়িত্ব তো কমে যাওয়ার কথা, তাহলে সেখানে স্বতঃস্ফূর্ততা হলো কেমন করে? বিগ বিগ কোয়েশ্চেন। কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে, জলকে তো আর বাহ্যিক শক্তি দিই না, এমনি পড়ে রাখলে মানুষের জন্মের আগেও যত জল আছে তারাও কিন্তু বাষ্পীভূত তো হয়েই যায়। এমন নয় যে মানুষের জন্মের পরের জলরাই বাষ্পীভূত হয়, মানুষ হিট দেয় বলে বাষ্পীভূত হয় রান্নাঘরে, তা তো নয়। যত জল আছে সব জলই তো বাষ্পীভূত হচ্ছে সবসময়, সমুদ্র, নদী, পুকুর, অটোমেটিক্যালি হচ্ছে, মানুষ তো কিছু করছে না। তাই বাহ্যিক প্রভাব ছাড়াই জলের বাষ্পায়ন ঘটছে, তাপ শক্তি গ্রহণ করছে, বাষ্পের তাপ শক্তি বাড়ছে, বাষ্পগুলো অস্থায়ী হচ্ছে, তারপরেও স্বতঃস্ফূর্ততা। এত কি মধু আছে যে অস্থায়ী হচ্ছে, তাপ বেড়ে গেল, অস্থায়ী হয়ে গেল, তারপরেও স্বতঃস্ফূর্ত ভাবে হতে চাইছে? এমন কি মধু আছে? তার মানে খালি তাপ দিয়ে বোঝা যাবে না স্বতঃস্ফূর্ততার শর্ত কি, এটা তো পরিষ্কার। কারণ দেখতে পাচ্ছি তাপ দায়ী হলে স্বতঃস্ফূর্ত হবে, তবে একটা লজিক আছে। তাপ বেরিয়ে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, স্থায়িত্ব বাড়ছে, স্বতঃস্ফূর্ত হবে। কিন্তু তাপ গ্রাহী হলে কিভাবে স্বতঃস্ফূর্ত? কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে প্রকৃতিতে যে তাপগ্রাহী বিক্রিয়া স্বতঃস্ফূর্ত ভাবে হতে পারে। তাপ ঢুকছে সিস্টেমের মধ্যে, তাপ শক্তি বাড়ছে, স্থায়িত্ব কমে যাওয়ার কথা, হয়তো কমছেও, তারপরও স্বতঃস্ফূর্ত। তো সমস্যা দেখা দিচ্ছে। এই তাপ শক্তির মাধ্যমে তাপ গ্রহণ বা তাপ বর্জন, ডেল্টা এইচ গ্রহণ হলে ডেল্টা এইচ পজিটিভ, বর্জন হলে ডেল্টা এইচ নেগেটিভ, এটার মাধ্যমে তো বলা সম্ভব নয় যে স্বতঃস্ফূর্ততার শর্ত কি। তাহলে দেখা যাক স্বতঃস্ফূর্ততার আর কোনো শর্ত আছে কিনা। এই যে আমরা প্রক্রিয়াটা দেখলাম, যেখানে লিকুইড থেকে ভেপার তৈরি হলো, এখানে ঠিক যেরকম তাপ গ্রহণ হয়েছিল, এদিকটা তুলনামূলক অস্থায়ী হয়েছিল আর এদিকটা তুলনামূলক স্থায়ী ছিল। স্থায়ী থেকে অস্থায়ী হলো, কিন্তু তারপরও স্বতঃস্ফূর্ত ভাবে হতে পারলো। আর কি কোনো ফ্যাক্টর কাজ করছে তাহলে, যেটা এই অস্থায়ীটাকে কাটিয়ে দিচ্ছে? হ্যাঁ, নো ডাউট আর একটা ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরটাকে বলা হয় বিশৃঙ্খলতা। বিশৃঙ্খলতা মানে কি? লিকুইডের মধ্যে অণুগুলো অনেক শৃঙ্খলিত ভাবে ছিল, তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি ছিল। গ্যাসের মধ্যে অণুগুলো ইতস্তত ভাবে বিচরণ করতে শুরু করে দেয়। ইতস্তত ভাবে বিচরণ মানে বিশৃঙ্খলতা বাড়লো। তাহলে এমন কি হতে পারে, তাপ শক্তি গ্রহণ করে অস্থায়ী হলেও বিশৃঙ্খলতা পাওয়ার লোভে, স্বাধীনতা পাওয়ার লোভে এই অস্থায়িত্ব মঞ্জুর করলো? আরে এটা তো বিশাল বড় ফিলোসফি হয়ে গেল। মানে সাধারণভাবে তাপ শক্তি কমিয়ে সবাই স্থায়ী হতে চায়, কিন্তু কখনো কখনো নিজের তাপ শক্তিকে বাড়িয়ে অস্থায়ী হতে চায় যদি সেখানে স্বাধীনতা পাওয়া যায়। কারণ বাষ্পের অণুগুলো স্বাধীনভাবে বিচরণ করার ক্ষমতা কেবলমাত্র বাষ্পতেই পাওয়া যায়। যে কোনো অণুর, সলিডের অণু স্বাধীনভাবে বিচরণ করার ক্ষমতা পায় না। সলিডকে যত সলিড মনে হয়, ওদের অণুগুলো তত বেশি পরাধীন। লিকুইড আর অণুগুলো একটু স্বাধীন, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে আবদ্ধ। কেবলমাত্র গ্যাসের অণুগুলি একদম ইউনিভার্সালি ফ্রি, স্বাধীন। এই স্বাধীনতা পাওয়ার জন্য হয়তো গ্যাসের অণুগুলো অস্থায়িত্বকে মঞ্জুর করছে, অস্থায়িত্বকে হ্যান্ডেল করছে, অস্থায়িত্বকে ওয়েলকাম করছে, যে অস্থায়ী হয়েও যদি স্বাধীনতা পাওয়া যায় সেটাই ঠিক, সেটাই সেদিকেই যাব। এই স্বাধীনতাকেই বলা হয় বিশৃঙ্খলতা বা
এনট্রপি। যেদিকে ইচ্ছা যখন ইচ্ছা মনের যা প্রাণ চায় তাই করতে পারবো, যেদিকে ইচ্ছা যখন ইচ্ছা ইতস্তত ভাবে ঘুরে বেড়াতে পারবো। কোনো আন্তরাণবিক আকর্ষণ বল নেই, কোনো পিছু টান নেই। আমি কোনো দিকে যেতে চাইলে সলিডের মতন লিকুইডের মতন অন্যান্য অণুগুলো আমাকে টানে না। আমি যদি কোনো দিকে বিচরণ হতে চাই অণু হিসাবে, তাহলে সলিড বা লিকুইডের মতন অন্যান্য অণুগুলো আমাকে টেনে রাখে না, পিছু টান দেয় না। আমি স্বাধীনভাবে যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারি, ইতস্তত ভ্রমণ করতে পারি। এই স্বাধীনতা পাওয়ার জন্য বলছে তাতে যদি তাপ শক্তি বেড়েও যায়, তাতে যদি আপাতভাবে অস্থায়ী হয়ে যাও সেটাও ভালো, কিন্তু তাতে স্বাধীনতাটা পাবো। স্বাধীনতা পেলে যে স্থায়িত্ব পাবো সেটা এই অস্থায়িত্বের সামনে খুবই নগণ্য। মানে আলটিমেটলি স্থায়িত্ব পেলেও তাপ শক্তি বেড়ে অস্থায়ী হলো ঠিক কথা, কিন্তু স্বাধীনতা লাভ, বিশৃঙ্খলতা অর্জন, এর মাধ্যমে এর থেকে অনেক গুণ বেশি স্থায়িত্ব পেল। তার মানে স্থায়িত্ব পাওয়ার আরো একটা উপায় পাওয়া গেল। কেবলমাত্র তাপ শক্তি কমিয়ে দিয়েই স্থায়িত্ব পাওয়া যায় তা নয়, কেবলমাত্র তাপ শক্তি কমিয়ে দিলাম তবেই স্থায়িত্ব পাওয়া যায় তা নয়, তাপ শক্তি বেড়ে গেলেও স্থায়িত্ব পাওয়া যায় যদি স্বাধীনতা বা বিশৃঙ্খলতা থাকে, ইতস্তত ভাবে ঘুরে বেড়ানোর স্বাধীনতা থাকে, যেটাকে আমরা বিশৃঙ্খলতা বা এনট্রপি বলছি। তার মানে দুটো ফ্যাক্টর ক্লিয়ার হয়ে গেল যারা কিনা স্বতঃস্ফূর্ততা নিয়ে আসছে। আইদার তাপ শক্তি কমবে মানে তাপদায়ী হতে হবে, তাহলে স্থায়িত্ব বাড়বে, স্বতঃস্ফূর্ত হবে। অথবা তাপ শক্তি যদি বেড়েও যায়, অস্থায়ী যদি হয়েও যায় আপাতভাবে, তাহলেও যদি স্বাধীনতা পায় বা বিশৃঙ্খলতা পায়, তাহলেও সেটা স্বতঃস্ফূর্ত হবে। তার মানে হয় তাপ শক্তিকে কমে স্থায়িত্ব নিয়ে আসতে হবে, নয় বিশৃঙ্খলতাকে বাড়িয়ে স্থায়িত্ব নিয়ে আসতে হবে। স্বতঃস্ফূর্ততার এই দুটোই হচ্ছে শর্ত। দুটোর মধ্যে কোনটা বেশি জোরালো সেটাও আবার একটা কোয়েশ্চেন, কারণ দুটো ফ্যাক্টর পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে তাপ শক্তি যদি কমে যায়, তাপ শক্তি কমে গেলেও স্থায়িত্ব পাবে এবং স্থায়িত্ব পেলে স্বতঃস্ফূর্ত হওয়ার চেষ্টা করবে। আর একটা হচ্ছে যদি স্বাধীনতা বা বিশৃঙ্খলতা বেড়ে যায়, তাহলেও স্থায়িত্ব পাবে, অনেক বেশি স্থায়িত্ব পাবে। আপাতভাবে অস্থায়ী হয়ে যাচ্ছে মনে হলেও স্থায়িত্ব আলটিমেটলি বেশি পাবে এবং স্বতঃস্ফূর্ততা পাবে। তাহলে স্বতঃস্ফূর্ততার ক্লিয়ার কাট দুটো ফ্যাক্টর পাওয়া যাচ্ছে, হয় তাপ কমিয়ে দাও স্বতঃস্ফূর্ত হওয়ার চেষ্টা করবে, অথবা বিশৃঙ্খলতা বাড়িয়ে দাও স্বতঃস্ফূর্ত হওয়ার চেষ্টা করবে। দুটোর মধ্যে কোনটা সঠিক, কোনটার জোর কতটা বেশি, সেটা এখন আমাদের খুঁজে বার করতে হবে। দুটো ফ্যাক্টরকে আমরা খুঁজে পেয়েছি অ্যাটলিস্ট। আচ্ছা, এখানে তাহলে উদাহরণগুলো একটু পড়বে। ওকে, আচ্ছা, স্বতঃস্ফূর্ত বিক্রিয়াতে তাহলে চালক বলটা কি, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হওয়ার ক্রাইটেরিয়া গুলো কি কি, চালক বলটা কি মেনলি। তাহলে যদি অণু পরমাণুগুলির বিশৃঙ্খলতা বৃদ্ধি পায়, তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটার চান্সেস থাকবে। অণু পরমাণুগুলি যদি বিশৃঙ্খলতা বাড়ে, তাহলে স্বতঃস্ফূর্ত হয় ঘটার চান্স থাকবে, রাইট? ঠিক আছে। অথবা সিস্টেমের শক্তির পরিমাণ যদি হ্রাস পায়, দুটো ফ্যাক্টরকে আমরা ডিসকাস করেছি। মেনলি হচ্ছে যদি অণু পরমাণুর বিশৃঙ্খলতা বাড়ে, তাহলেও সেটা স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, কারণ বিশৃঙ্খলতা বাড়লে আলটিমেটলি স্থায়ী হবে, স্বাধীনতা পাবে, স্বাধীনতা পেলে মনের দিক থেকে স্থায়ী হবে। তাহলে আইদার হচ্ছে অণু পরমাণুর বিশৃঙ্খলতা বেড়ে যাক, র্যান্ডামনেস বেড়ে যাক, এনট্রপি বেড়ে যাক, ক্যাওস বেড়ে যাক, এগুলো বেড়ে গেলেও স্থায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা অথবা শক্তি কমে যাক। দুটো হলে তো খুবই ভালো, কিন্তু কোনো একটা যেন জোরদার ভাবে হোক। হয় শক্তি এত কমুক যে বিশৃঙ্খলতা কমে যাওয়ার পরও স্বতঃস্ফূর্ত যেন হয়, হয় শক্তির পরিমাণ এত কমে যাক যে বিশৃঙ্খলতা যদি কমে যায় তারপরও যেন স্বতঃস্ফূর্ত হয়ে যায়, অথবা বিশৃঙ্খলতা এত বেড়ে যাক যে শক্তিও যদি বেড়ে যায় তারপরও যেন স্বতঃস্ফূর্ত হয়ে যায়। মাথায় ঢুকলে কি বললাম, আবার রিপিট করছি, হয় দুটোই হয়ে যাক, বিশৃঙ্খলতাও বেড়ে যাক আর শক্তিও কমে যাক, মানে তাপদায়ী বিক্রিয়াও হয়ে যাক আবার বিশৃঙ্খলতাও হয়ে যাক, তাহলে তো একদম স্বতঃস্ফূর্ত। কিন্তু যদি দুজনের মধ্যে যে কোনো একটাকে হতে হয়, তাহলে যেন এত তাপদায়ী হোক, এত তাপদায়ী হোক, এত তাপদায়ী হোক, এত তাপ বেরিয়ে যাক, এত স্থায়িত্ব আসুক তাপ বেরিয়ে গিয়ে, যে যদি বিশৃঙ্খলতা সামহাও কমে যায় তারপরেও যেন এত তাপ বেরিয়ে গেছে যে স্বতঃস্ফূর্ত হয়ে যাক। অথবা এত বিশৃঙ্খল হোক, এত বিশৃঙ্খল হোক, এত বিশৃঙ্খল হোক, যদি তাপ শক্তি বেড়ে যায়, তাপ শক্তি বেড়ে গিয়ে স্থায়িত্ব কমে দেওয়ার চেষ্টা করে, তাপ শক্তি বেড়ে গিয়ে তাপগ্রাহী বিক্রিয়া হয় যদি স্থায়িত্ব কমে যাওয়ার চেষ্টা করে, বিশৃঙ্খলতা এত বেশি হোক যে তারপরও যেন আলটিমেটলি স্থায়িত্ব বেড়ে যায় স্বাধীনতা পাওয়ার আশা। এইটা হচ্ছে চালক বল মেনলি। এই দুটোর মধ্যে যেটার জোর বেশি হবে অ্যাকর্ডিংলি ডিসাইড হবে স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। যদি দুটোর কোনোটাই না হয় তাহলে তো শিওর শট অস্বতঃস্ফূর্ত। এমন প্রক্রিয়া যেটা তাপগ্রাহী আবার বিশৃঙ্খলতাও বাড়ে না,
সেটা তো শিওর শট অস্বতঃস্ফূর্ত হবেই না। একে তো তাপগ্রাহী, তাপগ্রাহী মানে তাপ ঢুকছে মানে অস্থায়ী হচ্ছে, তার উপরে বিশৃঙ্খলতাও বাড়ে না, সেটাও কমে যায়, সেটা তো শিওর শট অস্বতঃস্ফূর্ত। সেই বিক্রিয়া একদম হবেই না, শিওর শট অস্বতঃস্ফূর্ত। যে বিক্রিয়াতে বিশৃঙ্খলতাও বাড়ছে আবার তাপদায়ীও হচ্ছে, সেটা শিওর শট স্বতঃস্ফূর্ত। বাকি ডিপেন্ড করছে দুটোর মধ্যে কোনটার জোর বেশি তার উপরে, যে কোনটা হবে আর কোনটা হবে না। তাহলে চালক বলটা বুঝতে পেরেছো? এনট্রপির ধারণা, তাহলে এনট্রপিটা কি জিনিস? বিশৃঙ্খলতার পরিমাপ। এনট্রপি তাহলে কি দাঁড়াচ্ছে? এক কথায় বলতে গেলে, নোটস গুলো দিয়ে দিয়েছি, নোটস গুলো পড়বে, তাহলে আইডিয়া থাকবে পুরো জিনিসটা সম্পর্কে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ। অণু পরমাণুরা সবসময় মোমেন্টামে আছে না, সবসময় কম্পনে আছে, কোনো না কোনো তো গতিশক্তিদের মধ্যে আছে, হয় কম্পিত হচ্ছে, নয় ঘূর্ণন হচ্ছে, নয় ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, কোনো না কোনো ভাবে এরা গতিশক্তি মেনটেন করছে। ইভেন যারা সলিডের অণু, তারাও এক জায়গায় বসে থেকে কম্পিত তো হচ্ছে, অবশ্যই বিশৃঙ্খলতা আছে। যত বিশৃঙ্খলতার মান বেশি, তত বেশি হচ্ছে এনট্রপির মান বেশি, আর এনট্রপির মান বেশি হলে স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে হয় ডেল্টা এইচ কে নেগেটিভ হতে হবে, তাপদায়ী বিক্রিয়া হতে হবে, অথবা এনট্রপির মান বাড়তে হবে, বিশৃঙ্খল হতে হবে। এই দুটোর মধ্যে কোনো একটাকে তো হতেই হবে স্বতঃস্ফূর্ত হতে গেলে। দুটোই হয়ে গেলে খুব ভালো, কোনোটা না হলে হবেই না। ক্লিয়ার আশা করছি এনট্রপির ধারণাটা? বেশ, এবারে চলে আসছি গাণিতিক রূপ। গাণিতিক রূপটা মেনলি কি বলছে? গাণিতিক রূপ দেখতে গেলে আমাদের কয়েকটা পয়েন্ট দেখে নিতে হবে। তো এনট্রপির পরিবর্তন, যদি ধরো কোনো একটা বিক্রিয়া হচ্ছে, কোনো একটা বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে তৈরি হচ্ছে বিক্রিয়াজাত, বিক্রিয়ক থেকে তৈরি হচ্ছে কি? বিক্রিয়াজাত। বিক্রিয়কের এনট্রপি ধরলাম S1, পরিবর্তন হয়েছে, বেড়েছে বা কমেছে, হয়েছে S2। তাহলে এনট্রপির পরিবর্তন ডেল্টা এস হবে হচ্ছে S2 মাইনাস S1। ডেল্টা এস কত হবে? S2 মাইনাস S1, যেটাকে এখানে এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল বলেছে, যেটাই হচ্ছে S2 মাইনাস S1। ডেল্টা এস হচ্ছে এনট্রপির পরিবর্তন S2 মাইনাস S1। এই ডেল্টা এস হচ্ছে একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে কি? কেবলমাত্র প্রাথমিক ও অন্তিম অবস্থার উপরেই নির্ভরশীল, পথের উপরে নির্ভরশীল নয়। এনট্রপির পরিবর্তন কেবলমাত্র প্রাথমিক, সিস্টেমের প্রাথমিক ও অন্তিম অবস্থার উপরেই নির্ভরশীল, সিস্টেমের প্রাথমিক ও অন্তিম অবস্থার উপরে নির্ভরশীল। কোন পথে সিস্টেম প্রাথমিক থেকে অন্তিম অবস্থায় গেছে তার উপরে নির্ভরশীল নয়, কেবলমাত্র প্রাথমিক ও অন্তিম অবস্থার উপরে নির্ভরশীল, তারাই হচ্ছে স্টেট ফাংশন। কোন পথে গেছে তার উপরে নির্ভরশীল নয়। ক্লিয়ার? তাহলে ডেল্টা এস হচ্ছে S2 মাইনাস S1, যেটা হচ্ছে প্রাথমিক আর অন্তিম অবস্থার উপর নির্ভরশীল। এই ডেল্টা এস কে এক্সপ্রেস করা হয় গাণিতিকভাবে কিভাবে? রিভার্সিবল কিউ বাই টি। কিউ রিভার্সিবল মানে পরবর্ত প্রক্রিয়ায় তাপের আদান প্রদান কতটা হয়েছে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায়। কি হচ্ছে তাপমাত্রা? কিউ হচ্ছে পরবর্ত প্রক্রিয়ায় তাপের আদান প্রদান কতটা হয়েছে। কি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা। তো এগেন এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো তো পরম মান, তাই না? S2 S1 এগুলো তো পরম মান। আমরা এনথালপির ক্ষেত্র পড়েছি, এনট্রপির ক্ষেত্র পড়ছি। এই পরম মান তো নির্ণয় করা যায় না, এটা তো নির্ণয়যোগ্য নয়, এটা তো নির্ণয়যোগ্য নয়, তাই না? S2 S1 এগুলো যে পরম মান, যেগুলো পরম মানগুলো তো বের করতে পারি না। এনথালপির ক্ষেত্রে H2 H1 পরম মান বের করতে পারছিলাম না, ফাইনাল এনথালপি, ইনিশিয়াল এনথালপি, এই মানগুলো তো বের করতে পারছিলাম না, তাই তো হিট অফ ফরমেশনকে নিয়ে আসতে হয়েছিল। এই পরম মান বের করা সম্ভব নয়, S2 S1 পরম মান বের করা সম্ভব নয়। তাহলে মেজার করব কি করে এনথালপির এনট্রপির পরিবর্তন ডেল্টা এস কে? তাই ডেল্টা এস কে বের করার জন্য S2 মাইনাস S1, এটা একটা থিওরিটিক্যাল ফর্মুলা হলেও প্র্যাকটিক্যালি পরম মান বের করা সম্ভব নয় বলে এই ফর্মুলা ইউজ করে আমরা এনট্রপির পরিবর্তন বের করতে পারবো না। তাই এনট্রপি পরিবর্তন বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে পরবর্তী প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপ কিউ ডিভাইডেড বাই নির্দিষ্ট তাপমাত্রা। অর্থাৎ কোন নির্দিষ্ট তাপমাত্রায় পরবর্তী প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, এই দুটোর অনুপাতটাই হচ্ছে এনট্রপির পরিবর্তন। কিউটা কি? পরবর্তী প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপ। কিউ রিভার্সিবল যেহেতু লেখা আছে, পরবর্তী প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপ। নির্দিষ্ট তাপমাত্রায় পরবর্তী প্রক্রিয়ায় গৃহীত বা বর্জিত তাপ, এটাই হচ্ছে
কিউ রিভার্সেবল। তাহলে যেটা এইভাবে তো বের করতে পারছি না, এনট্রপির পরিবর্তন S2 - S1 এই পরম মানের মাধ্যমে তো বের করতে পারছি না। তাই ডেল্টা এস কে বের করা হচ্ছে কিভাবে? ডেল্টা এস কে বের করা হচ্ছে পরবর্ত প্রক্রিয়ায় কতটা তাপের পরিবর্তন হয়েছে, কিউ রিভার্সেবল। পরবর্ত প্রক্রিয়ায় তাপের উদ্ভব হতে পারে, তাপের শোষণ হতে পারে, কতটা হয়েছে সেই কিউ রিভার্সেবল। পরবর্ত প্রক্রিয়ায় তাপের আদান প্রদান কতটা হয়েছে, দ্যাট ইজ কিউ রিভার্সেবল। বর্জিত হোক বা গৃহীত হোক, নির্দিষ্ট একটা তাপমাত্রায় কতটা হয়েছে, সো ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে এনট্রপির গাণিতিক রূপ। ওকে, এবার চলে আসছি এনট্রপির পরিবর্তন। কোন প্রক্রিয়া, যেমন জল থেকে বরফ যদি হয়, জল থেকে যদি বরফ হয় বা জল থেকে যদি বরফ হয়, তাহলে এনট্রপির মান বাড়ছে। ঠিক আছে, তো ডেল্টা এসটা কি, যেটা এক্ষুনি বললাম, বিক্রিয়াজাতগুলোর এনথালপি এনট্রপি সামেশন মাইনাস বিক্রিয়কগুলোর এনট্রপি সামেশন। কিন্তু এই পরম মান বের করা যায় না, এই ফর্মুলাটা প্র্যাকটিক্যালি কোনো কাজের নয়। প্র্যাকটিক্যালি হচ্ছে কিউ বাই টি, কিউ রিভার্সেবল বাই টি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কিন্তু কনসেপ্টটা কোত্থেকে আসছে? এনট্রপির পরিবর্তন। এনট্রপির পরিবর্তনের কনসেপ্ট হচ্ছে যত বিক্রিয়াজাত আছে তাদের এনট্রপি সামেশন মাইনাস যত বিক্রিয়ক আছে তাদের এনট্রপি সামেশন। যত বিক্রিয়াজাত তাদের এনট্রপি সামেশন মাইনাস যত বিক্রিয়ক তাদের এনট্রপি সামেশন। এটাই হচ্ছে এনট্রপির পরিবর্তন। এটা বের করা যায় না এই ফর্মুলা থ্রু দিয়ে, তাই বের করা হয় কিউ রিভার্সেবল বাই টি করে। এবার দেখো, জল থেকে যদি বরফ হয়, ভালো করে দেখো, অথবা জলীয় বাষ্প থেকে জল হয়, জলীয় বাষ্প থেকে জল হয়, দুটোতেই দেখো এনট্রপির মান কমছে, এনট্রপির মান কমছে। এই প্রথমে বেশি ছিল জল, জলের মধ্যে বিশৃঙ্খলতা বেশি, বরফের মধ্যে বিশৃঙ্খলতা কম। এই জল থেকে বরফ হলো, অণুগুলো অর্গানাইজড হয়ে গেল, বিশৃঙ্খলতা কমলো, তাই S2 ছোট। জলীয় বাষ্প থেকে যদি জল হয়, এগেন S2 ছোট। জলীয় বাষ্প, ওখানে বিশৃঙ্খলতা বেশি, জল হয়ে গেল, অণুগুলো অর্গানাইজড হয়ে গেল। এই জল থেকে বরফে অণু অর্গানাইজড হয়ে যায়, বিশৃঙ্খলতা কমে যায়, শৃঙ্খলা বেড়ে যায়। জলীয় বাষ্প থেকে জলে এগেন অর্গানাইজেশন বেড়ে যায়। তাই এগুলোর ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কি হবে? নেগেটিভ হবে। এদের ক্ষেত্রে এনট্রপির মান হ্রাস পায়, এনট্রপি হ্রাস পায়, ডেল্টা এস নেগেটিভ হবে। কেন? কারণ বরফ, তার মধ্যে এনট্রপির মান কমে গেছে, জলের মধ্যে এনট্রপির মান বেশি ছিল, এই ফাইনালটা কম, ইনিশিয়ালটা বেশি। কিন্তু যদি উল্টোটা হতো, বরফ থেকে জল, এনট্রপি বাড়ছে, বিশৃঙ্খলতা বাড়ছে, ডেল্টা এস পজিটিভ। জল থেকে জলীয় বাষ্প, এনট্রপি বাড়ছে, বিশৃঙ্খলতা বাড়ছে, ডেল্টা এস পজিটিভ। এই ডেল্টা এস এর মান ধনাত্মক কখন হবে? ডেল্টা এস এর মান ধনাত্মক কখন হবে? যখন হচ্ছে এনট্রপি বৃদ্ধি পায়। কখন এনট্রপি বৃদ্ধি পাচ্ছে? ডেল্টা এস হবে হচ্ছে ধনাত্মক কখন? যখন হচ্ছে উল্টোটা হবে, বরফের গলন, বরফ থেকে জল হলো, জলের মধ্যে বিশৃঙ্খলতা বেশি, অর্থাৎ বাড়লো এনট্রপি, বিশৃঙ্খলতা বাড়লো। জল থেকে বাষ্পায়ন হলো, বাষ্পের মধ্যে বিশৃঙ্খলতা বেশি, বাড়লো। তাহলে বিশৃঙ্খলতা বাড়লে এনট্রপির পরিবর্তন হয় ধনাত্মক, বিশৃঙ্খলতা কমলে এনট্রপির পরিবর্তন হয় ঋণাত্মক। এনট্রপির পরিবর্তন ধনাত্মক হলে সেটা সাধারণভাবে স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এনট্রপি ঋণাত্মক হলে তখনই স্বতঃস্ফূর্ত হবে যদি প্রচুর তাপদায়ী হয়। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এনট্রপি ধনাত্মক হলে এমনিতেই স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা থাকবে যদি না প্রচুর তাপগ্রাহী হয়ে যায়। এনট্রপি ঋণাত্মক হলে, এনট্রপির পরিবর্তন ডেল্টা এস ঋণাত্মক হলে, প্রচুর তাপদায়ী হলে তখনও স্বতঃস্ফূর্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যে এত তাপদায়ী, সেখান থেকে প্রচুর স্থায়িত্ব পাচ্ছে, তাই এনট্রপি ঋণাত্মক হওয়ার পরও স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। এরকম দেখে নাও, কঠিন থেকে তরল এনট্রপি বাড়ছে, কঠিন থেকে বাষ্প এনট্রপি বাড়ছে, তরল থেকে বাষ্প এনট্রপি বাড়ছে, তরল থেকে কঠিন এনট্রপি কমছে, বাষ্প থেকে কঠিন এনট্রপি কমছে, বাষ্প থেকে তরল এনট্রপি কমছে। তাহলে কোনটাতে বাড়ছে কোনটাতে কমছে আশা করছি তুমি বুঝতে পেরে যাচ্ছ। কিছু উদাহরণের মাধ্যমে আমরা এখানে লিখে দিয়েছি, উদাহরণগুলো একটা দুটো চেক করা যেতে পারে। যেরকম দেখো, কার্বন ডাই অক্সাইড সলিড, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসিয়াস হয়ে গেল। শুষ্ক বরফ কি ছিল? শুষ্ক বরফ। কার্বন ডাই অক্সাইড সলিড, যাকে আমরা শুষ্ক বরফ বলে থাকি। তো সলিড কার্বন ডাই অক্সাইড থেকে গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড হয়ে গেল, অবশ্যই ডেল্টা এস এর মান পজিটিভ হবে। আবার আয়োডিন ছিল ভেপার অবস্থায়, সেখান থেকে সলিড আয়োডিন হয়ে গেল, অবশ্যই ডেল্টা এস এর মান নেগেটিভ হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছো। পরের উদাহরণগুলো দেখো, এখানে দেখো ক্লিয়ারলি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ধরো এই বিক্রিয়াটা, সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করা হলো, সোডিয়াম বাইকার্বনেট তাকে উত্তপ্ত করা হলো, তাহলে সোডিয়াম কার্বনেট তৈরি হলো, গ্যাস তৈরি হলো কার্বন ডাই অক্সাইড, সঙ্গে আবার জলীয় বাষ্পও তৈরি হলো। অবশ্যই ছিল হচ্ছে মাত্র 2 মোল,
2 মোল সলিড ছিল, 2 মোল সোডিয়াম বাইকার্বনেট সলিড ছিল, সেখান থেকে কত মোল টোটাল তৈরি হলো? সেখান থেকে টোটাল তৈরি হয়েছে 4 মোল। এখানে 1, এখানে 2, এখানে 1, তাহলে ছিল 2 মোল, সেখান থেকে তৈরি হলো 4 মোল। মোলের নাম্বার বাড়লো, অবশ্যই বিশৃঙ্খলতা বেড়েছে। তার মধ্যে আবার কিছু গ্যাসও তৈরি হয়েছে, গ্যাস মানেই সেখানে বিশৃঙ্খলতা বেশি। তাহলে এখানে বিশৃঙ্খলতা কম ছিল, মাত্র 2 মোল ছিল, সেখান থেকে 4 মোলের জিনিস তৈরি হয়েছে, মানে অবশ্যই বিশৃঙ্খলতা বেড়েছে, আনঅর্গানাইজেশন বেড়েছে। তবেই না 2 মোলটা কম্প্যাক্ট ছিল, যেখান থেকে 4 মোল হয়ে গেছে, মানে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। তার মধ্যে আবার কিছু গ্যাসও তৈরি হয়েছে, CO2 এবং ভেপার। তাহলে বিশৃঙ্খলতা বেড়েছে, তাই ডেল্টা এস পজিটিভ। এক্ষেত্রে ডেল্টা এস তাহলে পজিটিভ হলো। নিশ্চয়ই বুঝতে পারলে ডেল্টা এস কখন পজিটিভ হলো। কিন্তু এই বিক্রিয়াতে দেখো, এই বিক্রিয়াতে ছিল হচ্ছে 2 মোল কার্বন মনোক্সাইড সঙ্গে 1 মোল অক্সিজেন, 3 মোল ছিল এইদিকে। সেখান থেকে আলটিমেটলি 2 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। 3 মোল থেকে 2 মোল তৈরি হলো, গ্যাসের মোল সংখ্যা কমে গেল, বিশৃঙ্খলতা কিন্তু কমে গেল। তাহলে এখানে ছিল হচ্ছে 2 মোল, এখানে ছিল 1 মোল, তৈরি হলো 2 মোল গ্যাস। 2 মোল আর 1 মোল মানে অনেক ছড়ানো ছিটানো ভাবে গ্যাসগুলো ছিল। কার্বন মনোক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, 2 মোল এবং 1 মোল মানে অনেক ছড়িয়ে ছিটিয়ে বিশৃঙ্খল ভাবে ছিল। অর্গানাইজড হয়ে গিয়ে 2 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করলো। যত অর্গানাইজড হয়ে গেল, বিশৃঙ্খলতা কমলো, ডেল্টা এস নেগেটিভ হলো। আর এটাতে গ্যাস তৈরি হচ্ছে, বাকি উদাহরণগুলো ফলো করো, গ্যাস তৈরি হচ্ছে, ছিল 2 মোল হলো 4 মোল, তার মধ্যে আবার কিছু গ্যাস, বিশৃঙ্খলতা বাড়ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এনট্রপি পজিটিভ। যদি কয়েকটা কেস স্টাডি করতে হবে। চক্রীয় প্রক্রিয়া হয়, চক্রীয় প্রক্রিয়া হলে কেমন ভাবে সিস্টেমের এনট্রপির পরিবর্তন হতে পারে? চক্রীয় প্রক্রিয়া মানে ডেল্টা ই হচ্ছে 0। ডেল্টা ইর মান কত? ডেল্টা ইর মান হবে যে 0। চক্রীয় প্রক্রিয়া যেটা ইনিশিয়াল ওটাই ফাইনাল, ইনিশিয়ালটাই ফাইনাল। তাই ইনিশিয়াল আর ফাইনাল যদি সমান সমান হয়ে যায়, আচ্ছা ডেল্টা এস ইজ ইকুয়াল টু, তো আমরা জানি সামেশন অফ বিক্রিয়াজাত মাইনাস সামেশন অফ এনট্রপি বিক্রিয়াজাত মাইনাস সামেশন অফ এনট্রপি বিক্রিয়ক। তাহলে প্রাথমিক আর অন্তিম অবস্থা যদি একই হয়, মানে বিক্রিয়াজাতের এনট্রপি গুলো সামেশন আর বিক্রিয়কের এনট্রপি গুলো সামেশন সমান সমান হয়ে গেছে। এরা যদি সমান সমান হয়ে যায়, তাহলে এনট্রপির পরিবর্তন ডেল্টা এস 0। তাহলে চক্রীয় প্রক্রিয়াতে ডেল্টা ইও 0, এনার্জির পরিবর্তনও হয় না, কারণ চক্রীয় প্রক্রিয়া মানেই যেখান থেকে শুরু হয়েছে ওখানেই শেষ হয়েছে, কোনো এনার্জির পরিবর্তন হয়নি। তার মানে এনট্রপিও যেখানে শুরু হয়েছে ওখানেই শেষ হয়েছে, কারণ এরা স্টেট ফাংশন, এরা পাথের উপর ডিপেন্ড করে না, যে পাথে যাক অন্তিম আর প্রাথমিক অবস্থা সমান সমান, তবেই চক্রীয় প্রক্রিয়া, সে পাথ যাই হোক না কেন। তো সেক্ষেত্রে ডেল্টা এস এর মান 0, কারণ এনট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ অন্তিম আর প্রাথমিক সমান সমান থাকছে, একই থাকছে। কেস 2 তে যাচ্ছি, পরাবর্ত এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে এনট্রপির পরিবর্তন। রুদ্ধতাপীয় মানে তাপের আদান প্রদান হচ্ছে না, মানে কিউ ইজ ইকুয়াল টু 0। রুদ্ধতাপীয় মানে তাপের আদান প্রদান হচ্ছে না, কিউ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ডেল্টা এস মানে কি? ডেল্টা এস মানে কিউ বাই টি। আচ্ছা কিউ তো 0, তাহলে এগেন ডেল্টা এস 0 দাঁড়াচ্ছে। এই পরাবর্ত রুদ্ধ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় পরাবর্ত এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সেখানেও ডেল্টা এস এর মান 0 দাঁড়াচ্ছে। পরাবর্ত প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, পরাবর্ত এবং রুদ্ধতাপীয়, ডেল্টা এস এগেন 0, কারণ পরাবর্ত রুদ্ধতাপীয় মানেই হচ্ছে কিউ 0, তাপের আদান প্রদান হচ্ছে না, কিউ 0। ডেল্টা এস এর মান আমরা আগেই দেখেছি, কিউ রিভার্সেবল বা পরাবর্ত, পরাবর্ত হচ্ছে মানে রিভার্সেবল, সো কিউ রিভার্সেবল বাই টি, কিউ রিভার্সেবল 0। পরাবর্ত রুদ্ধতাপীয় মানেই হচ্ছে কিউ রিভার্সেবল 0, কারণ রুদ্ধতাপীয় মানেই তাপের আদান প্রদান হচ্ছে না, সো রুদ্ধতাপীয় মানেই যদি তাপের আদান প্রদান না হয়, তাহলে ডেল্টা এস ইকুয়াল টু কিউ রিভার্সেবল বাই টি, দ্যাট ইজ ইকুয়াল টু এগেন 0। তাহলে কেসগুলো ইম্পর্টেন্ট, চেক করতে হবে। বলছে অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অপরাবর্ত রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় মানে তো কিউ ইজ ইকুয়াল টু 0, রুদ্ধতাপীয় মানে কি কিউ ইজ ইকুয়াল টু 0, কিন্তু এখন বলছি অপরাবর্ত ভাবে হচ্ছে, মানে এখন কিন্তু ডেল্টা এস 0 নয়, কারণ অপরাবর্ত ভাবে হচ্ছে। ডেল্টা এস 0 তখনই হতো যদি পরাবর্ত ভাবে হতো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ডেল্টা এস এর মান 0 নয়, কারণ ডেল্টা এস হচ্ছে রিভার্সেবল ভাবে যদি কিউ হয় ডিভাইডেড বাই টি, রিভার্সেবল ভাবে কিউ হলে ডিভাইডেড বাই টি, তাই তখন হবে হচ্ছে পরাবর্ত, তখন হচ্ছে এনট্রপির পরিবর্তন 0। কিন্তু এটা ইররিভার্সেবল হচ্ছে, রুদ্ধতাপীয় কিউ ইজ ইকুয়াল টু 0, কিন্তু ডেল্টা এস এক্ষেত্রে 0 নয়। রুদ্ধতাপীয় মানে কিউ ইররিভার্সেবল 0, এখানে কিন্তু কিউ রিভার্সেবল 0 নয়, কিউ ইররিভার্সেবলটা 0, কিন্তু এনট্রপির যে ইকুয়েশন আছে সেখানে তো কিউ রিভার্সেবলটা 0 হতে হবে, তাই না?
এনট্রপির যে ইকুয়েশন আছে, এনট্রপির ইকুয়েশনে আমরা কি দেখি? এনট্রপির ইকুয়েশনে আছে হচ্ছে ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। এখন কথা হচ্ছে কিউ রিভার্সিবল তো জিরো বলেন না, কিউ ইররিভার্সিবলটা জিরো। তো কিউ রিভার্সিবল জিরো হতেও পারে, নাও হতে পারে, তার মানে এই ক্ষেত্রে এটা জিরো হবে না। সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া সিস্টেমের এনট্রপির পরিবর্তন, সমষ্ণ এবং পরাবর্ত প্রক্রিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে সিস্টেমের এনট্রপির পরিবর্তন কি? সমষ্ণ প্রক্রিয়া মানে এটা নর্মাল ফর্মুলাটাই বলা হয়েছে, দ্যাট ইজ টি এর মান ধ্রুবক। সমষ্ণ এটা তো পরাবর্ত, এই সমষ্ণ এবং পরাবর্ত প্রক্রিয়া তাপের আদান প্রদান সেটাই হচ্ছে কিউ, পরাবর্ত প্রক্রিয়া তাপের আদান প্রদান সেটাই হচ্ছে কিউ, এবং সমষ্ণ প্রক্রিয়া সো টি হচ্ছে ধ্রুবক। তাহলে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া এনট্রপির পরিবর্তন ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। নরমালি যেটা হয় অপরাবর্ত রুদ্ধতাপীয় হলে ডেল্টা এস কিন্তু জিরো হচ্ছে না। তাহলে কেসগুলো আশা করি বুঝতে পারছো কেমন করে কেসগুলো চলছে। আচ্ছা, কেস 5, কেস 5 কি বলছে? পরাবর্তভাবে কোনো একটা বিক্রিয়া হচ্ছে, পরাবর্তভাবে কোনো একটা বিক্রিয়া হচ্ছে এবং সেই বিক্রিয়াটা স্থির চাপে যদি হয়, স্থির চাপে হচ্ছে। আচ্ছা, পরাবর্তভাবে হচ্ছে এবং স্থির চাপে হচ্ছে, পরাবর্তভাবে হচ্ছে এবং স্থির চাপে হচ্ছে মানে অনেকটা এরকম। আবার কিউপি মানেই তো ডেল্টা এইচ, এটা আগে থাকতেই পড়ে আসছে। তাহলে কি দাঁড়ালো? ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি মানেই হচ্ছে ডেল্টা এইচ বাই টি হয়ে, কারণ কিউপি মানেই হচ্ছে এখন ডেল্টা এইচ। কেন কিউপি মানে ডেল্টা এইচ? তার কারণ পরাবর্ত এবং পরাবর্তভাবে হচ্ছে কিন্তু স্থির চাপে হচ্ছে, পরাবর্তভাবে হচ্ছে তাই কিউ রিভার্সিবল, পরাবর্তভাবে হচ্ছে তাই তাপের আদান প্রদান হচ্ছে কিউ রিভার্সিবল, এবং সেটা স্থির চাপে হচ্ছে মানে সেটাই কিউপি। আবার কিউপি মানেই হচ্ছে ডেল্টা এইচ। তাহলে ডেল্টা এস কত দাঁড়ালো? ডেল্টা এইচ বাই টি। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, পরেরটা কি বলছে? পরেরটা বলছে তাহলে গলনের জন্য এনট্রপির পরিবর্তন কত? গলন মানে ফিউশন, গলনের জন্য এনট্রপির পরিবর্তন কত? গলনের জন্য যে কিউ ডিভাইডেড বাই গলনাঙ্ক, গলনের জন্য যতটা পরিমাণ কিউ ডিভাইডেড বাই গলনাঙ্ক। আবার বাষ্পীভবনের জন্য এনট্রপির পরিবর্তন, বাষ্পীভবনের জন্য কতটা পরিমাণ তাপ লাগছে যেটাকে আমরা লীন তাপ বলে থাকি বেসিক্যালি। তো এখানে এটা হচ্ছে গলনের লীন তাপ, লীন তাপ যাকে আমরা বলি ল্যাটেন্ট হিট, গলনের লীন তাপ গলনের লীন তাপ বাই টিএফটা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতা, দ্যাট ইজ গলনাঙ্ক। এখানে কি হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ বাই টিবিটা কি বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। তাহলে জলের ক্ষেত্রে কি দেখা যায়? জলের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত গলনের সময়? জলের ক্ষেত্রে গলনের সময় এনট্রপির পরিবর্তন হবে, জলের ক্ষেত্রে গলনের সময় এনট্রপির পরিবর্তন হবে গলনের লীন তাপ বাই গলনাঙ্ক কেলভিন স্কেলে। তো গলনের লীন তাপ কত? 6.02 কিলোজুল পার মোল, এটা হচ্ছে গলনের লীন তাপ বরফের। তো বরফের গলনের লীন তাপ কত? 6.02 কিলোজুল পার মোল বরফের গলনের জন্য, ডিভাইডেড বাই গলনাঙ্ক কত? 273 কেলভিন। করলেই আমরা গলনের সময় এনট্রপির পরিবর্তন পাবো। একই রকম ভাবে জলের ক্ষেত্রে বাষ্পীভবনের এনট্রপির পরিবর্তন কত হবে? বাষ্পীভবনের জন্য যে লীন তাপ দ্যাট ইজ 40.4 কিলোজুল পার মোল জলের বাষ্পীভবনের লীন তাপ। তাহলে জলের 1 মোলের বাষ্পীভবন হতে 40.4 কিলোজুল তাপ লাগে, ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক কত? 373 কেলভিন। এই ক্ষেত্রে ডিভাইডেড বাই 373 হয়েছে, মানে 273 হয়েছিল। তাহলে গলনের জন্য প্রয়োজনীয় লীন তাপ ডিভাইডেড বাই কেলভিন স্কেলে গলনাঙ্ক, সেটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। একই রকম ভাবে এখানেও এনট্রপির পরিবর্তন, বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক। তাহলে এটা হচ্ছে বরফের এনট্রপির পরিবর্তন, এটা হচ্ছে জলের এনট্রপির পরিবর্তন। বরফের গলনের এনট্রপির পরিবর্তন, এটা হচ্ছে জলের বাষ্পীভবনের এনট্রপির পরিবর্তন। তো বরফের গলন যদি হয় বা জলের যদি বাষ্পীভবন হয় এনট্রপির মান বাড়ে, এবং সেই পরিবর্তনের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করছি কিভাবে? কতটা লীন তাপ ডিভাইডেড বাই কোন টেম্পারেচারে সেই পরিবর্তনটা হচ্ছে কেলভিন স্কেলে।
কেস 7, আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ বা সংকোচনে এনট্রপির পরিবর্তন। এনট্রপি মানে আমরা জানি কিউ রিভার্সিবল বাই টি, পরবর্ত ভাবে হয়েছে। আচ্ছা, কিউ রিভার্সিবলটা আবার কি করে পেতে পারি আমরা? বলছে সমষ্ণ, সমষ্ণ মানে টি কনস্ট্যান্ট। আচ্ছা, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এনার্জির তো কোনো চেঞ্জ হবে না, ডেল্টা ই জিরো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রয়োগ করে পাই ডেল্টা ই ইজ ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই, রাইট? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই ডেল্টা ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, যেখানে ডেল্টা ই জিরো। কেন সমষ্ণ? সমষ্ণ মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার যদি ধ্রুবক হয়ে যায়, টেম্পারেচার যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এনার্জির পরিবর্তন হবে না, এনার্জিও ধ্রুবক। তো টেম্পারেচার ধ্রুবক মানে এনার্জিও ধ্রুবক, এনার্জির পরিবর্তন হচ্ছে না, মানে কিউ প্লাস ডাব্লিউ জিরো। তাহলে কিউ কত? কিউ হচ্ছে মাইনাস ডাব্লিউ। এবার আদর্শ গ্যাসের জন্য মাইনাস ডাব্লিউর একটা এক্সপ্রেশন বেরিয়েছিল। ডাব্লিউটা কত বেরিয়েছিল দেখো তো মনে করে, মাইনাস এনআরটি ইন্টু 2.303 লগ অফ ভি টু বাই ভি ওয়ান। মনে পড়লো কি? এই এক্সপ্রেশনটা প্রথম সূত্রতে করেছিলাম, বের করে দেখো খাতা, পেয়ে যাবে। তো কিউ ইজ ইকুয়াল টু বের হচ্ছে মাইনাস ডাব্লিউ, যেখানে ডাব্লিউ বেরিয়েছিল মাইনাস এনআরটি ইন্টু 2.303 লগ অফ ভি টু বাই ভি ওয়ান। আদর্শ গ্যাসের জন্য এটা বেরিয়েছিল। তখন আমরা চাপ আয়তনিক কার্য করেছিলাম, আদর্শ গ্যাসের চাপ আয়তনিক কার্যের মান এটা বেরিয়েছিল। আদর্শ গ্যাসের চাপ আয়তনিক কার্যের মান ডাব্লিউ ইজ ইকুয়াল টু বেরিয়েছিল মাইনাস এনআরটি ইন্টু 2.303 লগ অফ ভি টু বাই ভি ওয়ান বা পি ওয়ান বাই পি টু। তাহলে এটা মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেল, আর কিউ এর এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে কি পাই? কিউ এর মান বসিয়ে দিলে এটা প্লাস হয়ে যাচ্ছে এনআরটি ইন্টু 2.303 log of v2 by v1 whole divided by t। এই যে t আছে একটা, বা টি কাটছে, টি যদি কাটে তাহলে পাচ্ছি nr into 2.303 log of v2 by v1। এবার v2 by v1 এর জায়গায় আমরা p1 by p2 পুট করতে পারি বয়েলসের সূত্র অনুযায়ী, into 2.303 log of p1 by p2। যেহেতু p1 v1 equal to p2 v2, আদর্শ গ্যাসের জন্য বয়েলসের এই সূত্রটা প্রযোজ্য। আশা করছি ক্লিয়ার হয়েছে। কিউ এর এই মানটাই আমরা বেসিক্যালি এখানে বসিয়ে দিই। তাহলে ডেল্টা এস মানে ছিল হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি, সমষ্ণ মানে টি ধ্রুবক, মানে ডেল্টা ই জিরো, এনার্জির পরিবর্তন হচ্ছে না, মানে কিউ প্লাস ডাব্লিউ জিরো। তাহলে কিউ হচ্ছে মাইনাস ডাব্লিউ, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু বেরিয়েছিল আদর্শ গ্যাসের জন্য পরবর্তভাবে যদি গ্যাসের সম্প্রসারণ হয় সমষ্ণ প্রক্রিয়াতে, তাহলে ডাব্লিউ বেরিয়েছিল মাইনাস এনআরটি ইন্টু 2.303 লগ অফ ভি টু বাই ভি ওয়ান। এটা ডাব্লিউর মান বেরিয়েছিল, সেই ডাব্লিউর মানটাই পুট করলাম। ডাব্লিউর মানটাই মাইনাস ডাব্লিউ হচ্ছে, তাহলে এখন মাইনাস দিয়ে করলাম, তাহলে কিউ বেরোলো, কিউ এর মান পুট করলাম, ডেল্টা এস বেরিয়ে গেল। আশা করছি তাহলে ডেল্টা এস কেমন করে বের করতে হবে তোমাদের মাথায় ঢুকে গেছে। কখন? যখন আদর্শ গ্যাসের সমষ্ণ ভাবে পরবর্ত সম্প্রসারণ বা সংকোচন হচ্ছে। এখন যদি সম্প্রসারণ হয় তাহলে ভি টু বড় হবে, যদি সংকোচন হয় তাহলে ভি ওয়ান বড় হবে। তো আমরা আগে থাকতেই জানি সংকোচন হওয়া মানে ভি টুটা ছোট, আর প্রসারণ হওয়া মানে ভি টুটা বড়। যেটা হবে সেটা হবে, সংকোচন হোক বা প্রসারণ হোক। কিন্তু আদর্শ গ্যাসের জন্য হবে সমষ্ণ ভাবে হবে, পরাবর্ত ভাবে হবে। আদর্শ গ্যাসের জন্য হবে সমষ্ণ এবং পরাবর্ত ভাবে হবে। ওকে, তাহলে এতদূর অবধি আশা করছি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যে কেমন করে এনট্রপি এবং সেই রিলেটেড কেসগুলো এগোচ্ছে। কেসগুলো ভালো করে খেয়াল করবে, কারণ এগুলোই কিন্তু কোয়েশ্চেন জোন। তাহলে এখন আমরা এতক্ষণ আমরা সিস্টেমের এনট্রপি নিয়ে ডিসকাশন করছিলাম, এখন আমরা চলে যাব পরিবেশের এনট্রপিটা কেমন করে আমরা তাহলে ফিগার আউট করতে পারি। কারণ সিস্টেমের এনট্রপি তো কেমন করে আমরা তার পরিবর্তন কেমন করে ক্যালকুলেট করবো সেটা তো দেখলাম, যে সিস্টেমের এনট্রপির পরিবর্তন, সবটাই সিস্টেম নিয়ে ডিসকাশন চলছিল, যে সিস্টেমের এনট্রপির পরিবর্তন কেমন করে ফিগার আউট করছি। সিস্টেমের এনট্রপির পরিবর্তন আমরা এরকম করে ফিগার আউট করছি যে সিস্টেমের যদি এনট্রপির পরিবর্তন হয় সেটা কিউ রিভার্সিবল বাই টি হবে। এইভাবে আমরা তার বিভিন্ন উদাহরণ এগুলো দেখলাম যে সিস্টেমের এনট্রপির পরিবর্তন কিউ রিভার্সিবল বাই টি, এটার মাধ্যমে আমরা ক্যালকুলেট করছি এবং তার বিভিন্ন কেস স্টাডিজ আমরা দেখলাম। এখন ধরো কোনো একটা সিচুয়েশনে সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ মাইনাস কিউ সিস্টেম, সিস্টেম পরিবেশে, অর্থাৎ যদি এরকম সিচুয়েশন হয় সিস্টেম পরিবেশে তাপের বর্জন করলো, তাহলে অবশ্যই মাইনাস সাইন আসবে, এটাকে বললাম মাইনাস কিউ সিস্টেম।
সিস্টেম পরিবেশে তাপের বর্জন করলো মাইনাস কিউ সিস্টেম, ওই তাপ তো পরিবেশে গৃহীত হলো, তাহলে পরিবেশের রেসপেক্টে ওটাই হয়ে গেল প্লাস কিউ সারাউন্ডিং, সরি প্লাস কিউ সিস্টেম। কারণ যে পরিমাণ তাপ সিস্টেম বর্জন করেছে ওই পরিমাণ তাপই তো পরিবেশ গ্রহণ করেছে, তাহলে সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ যদি মাইনাস কিউ সিস্টেম হয় ওই পরিমাণ তাপই কিন্তু পরিবেশ গ্রহণ করেছে, দ্যাট ইজ প্লাস কিউ সিস্টেম। যে পরিবেশ দ্বারা শোষিত তাপ ওটাই প্লাস কিউ সিস্টেম। তাহলে এনট্রপির পরিবর্তন, পরিবেশের এনট্রপির পরিবর্তন ডেল্টা সারাউন্ডিংস কত হবে? পরিবেশ দ্বারা গৃহীত তাপ কত? প্লাস কিউ সিস্টেম ডিভাইডেড বাই টি। পরিবেশ দ্বারা গৃহীত তাপ কত? পরিবেশে কতটা তাপ ঢুকেছে? প্লাস কিউ সিস্টেম। তাহলে সিস্টেম যদি তাপ বর্জন করে সেটা পরিবেশ গ্রহণ করলো, তাহলে পরিবেশের এনট্রপির পরিবর্তন কত হলো? সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত হলো? সিস্টেমের এনট্রপির পরিবর্তন হলো মাইনাস কিউ সিস্টেম বাই টি। কারণ সিস্টেম কিউ পরিমাণ তাপ বর্জন করেছে, দ্যাট ইজ মাইনাস কিউ সিস্টেম। মাইনাস কিউ সিস্টেম বাই টি করলে সিস্টেমের এনট্রপির পরিবর্তন পাবো। পরিবেশ গ্রহণ করেছে কত? প্লাস কিউ সিস্টেম, ওই একই পরিমাণ তাপ পরিবেশ কিন্তু গ্রহণ করলো, তাহলে পরিবেশের এনট্রপির পরিবর্তন কত হলো? প্লাস কিউ সিস্টেম বাই টি, প্লাস কিউ সিস্টেম বাই। আশা করছি মাথায় ঢুকে গেল। তাহলে যদি পরাবর্ত প্রক্রিয়া বলে, ভালো করে দেখো, সমষ্ণ এবং পরাবর্ত, সমষ্ণ ও পরাবর্ত প্রক্রিয়া টোটাল এনট্রপির পরিবর্তন কত? ডেল্টা এস টোটাল, দ্যাট ইজ সিস্টেমের এনট্রপির পরিবর্তন প্লাস সারাউন্ডিংস বা পরিবেশের এনট্রপির পরিবর্তন। সিস্টেমের এনট্রপির পরিবর্তন মাইনাস কিউ সিস্টেম বাই টি, সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন প্লাস কিউ সিস্টেম বাই টি, যোগ করলে কেটে গিয়ে দাঁড়াচ্ছে জিরো। তাহলে পরাবর্ত প্রক্রিয়াতে টোটাল এনট্রপির পরিবর্তন জিরো। সমষ্ণ এবং পরাবর্ত প্রক্রিয়া, সমষ্ণ মানে টি কনস্ট্যান্ট আছে, সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়াতে টোটাল এনট্রপির পরিবর্তন জিরো। এখন বেশিরভাগ স্বতঃস্ফূর্ত বিক্রিয়াগুলো যেগুলো কিনা প্রকৃতিতে ঘটছে এরা কি পরাবর্ত না অপরাবর্ত? তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার শর্ত কি হবে? ডেল্টা এস গ্রেটার দ্যান জিরো হতে হবে। মানে পরাবর্তগুলো কিন্তু স্বতঃস্ফূর্ত নয়, পরাবর্তগুলো কিন্তু আমরা আলাদা করে ঘটাচ্ছি, কারণ প্রকৃতির কোনো প্রক্রিয়াই পরাবর্ত ভাবে ঘটে না। প্রাকৃতিক সমস্ত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অপরাবর্ত ভাবেই ঘটে। এই পরাবর্ত ভাবে যদি দেখতে পাই ডেল্টা এস টোটালটা জিরো, তাহলে অপরাবর্ত ভাবে কি ক্রাইটেরিয়া? অপরাবর্ততার ক্রাইটেরিয়া হলো ডেল্টা এস টোটালটাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে, আর অপরাবর্ততাই হচ্ছে স্বতঃস্ফূর্ততা। এই স্বতঃস্ফূর্ততার ক্রাইটেরিয়াও দাঁড়াচ্ছে আলটিমেটলি টোটাল ডেল্টা এস কে গ্রেটার দ্যান জিরো হতে হবে। আশা করছি পুরো জিনিসটা টোটালটা কেমন করে এখানে জিরো হলো মাথায় ঢুকে গেছে। যে সিস্টেম যদি বর্জন করে তাহলে সেটা মাইনাস কিউ সিস্টেম, সেটাই পরিবেশ গ্রহণ করলো প্লাস কিউ সিস্টেম। তাহলে সিস্টেম যদি বর্জন করে সিস্টেমের এনট্রপির পরিবর্তন মাইনাস কিউ সিস্টেম বাই টি, আর পরিবেশের এনট্রপির পরিবর্তন প্লাস কিউ সিস্টেম বাই টি, তাহলে টোটালটা হচ্ছে জিরো। পরাবর্ত ভাবে করলে টোটালটা জিরো। কিন্তু প্রাকৃতিক বিক্রিয়াগুলো পরাবর্ত না অপরাবর্ত? প্রাকৃতিক সমস্ত বিক্রিয়া অপরাবর্ত, যেগুলো স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানেই সেটা প্রাকৃতিক বিক্রিয়া এবং অপরাবর্ত, আর অপরাবর্ত মানে ডেল্টা এস টোটাল তো জিরো নয়, জিরোর থেকে বেশি, কারণ পরাবর্ত ভাবে দেখলাম জিরো, পরাবর্ত ভাবে দেখলাম জিরো, তাহলে অপরাবর্ততে জিরোর থেকে বেশি, আর অপরাবর্ত মানেই স্বতঃস্ফূর্ত। তাহলে স্বতঃস্ফূর্ত তার ক্রাইটেরিয়া পাওয়া গেল টোটাল ডেল্টা এস কে গ্রেটার দ্যান জিরো হতে হবে। অন্য একটা সিচুয়েশন দেখে নি, এই সিচুয়েশনে একই কথা বলছে। ধরো সিস্টেম আছে যে পরিবেশ থেকে শোষিত তাপ প্লাস কিউ সিস্টেম, তাহলে পরিবেশ দ্বারা বর্জিত তাপ মাইনাস কিউ সিস্টেম। একই রকম ভাবে পরিবেশ থেকে শোষিত তাপ প্লাস কিউ সিস্টেম, তাহলে সিস্টেমের এনট্রপির পরিবর্তন কত? প্লাস কিউ সিস্টেম বাই টি। পরিবেশের এনট্রপির পরিবর্তন কত? মাইনাস কিউ সিস্টেম বাই টি। এবং সমষ্ণ পরাবর্ত ভাবে হলে টোটাল ডেল্টা এস এগেন জিরো, টোটাল ডেল্টা এস এগেন জিরো যদি সমষ্ণ আর পরাবর্ত ভাবে হয়ে থাকে, ঠিক আগেরটার মতনই। পরিবেশ থেকে গৃহীত তাপ প্লাস কিউ সিস্টেম, পরিবেশ থেকে তাপ গ্রহণ করেছে তো প্লাস কিউ সিস্টেম, মানে পরিবেশ বর্জন করেছে মাইনাস কিউ সিস্টেম। তাহলে পরিবেশের এনট্রপির পরিবর্তন মাইনাস কিউ সিস্টেম বাই টি,
আর সিস্টেমের এনট্রপির পরিবর্তন প্লাস কিউ সিস্টেম বাই টি, টোটালটা এগেন জিরো। সিস্টেম প্লাস সারাউন্ডিংস করলে টোটাল পাবো, তো সিস্টেম প্লাস সারাউন্ডিংস করলে আবার টোটাল পেলাম এগেন জিরো। এই সমষ্ণ পরাবর্ত ভাবে দেখতে পাচ্ছি খালি জিরোই হচ্ছে, রাইট? খালি জিরোই হচ্ছে। মাথায় ঢুকে গেছে আশা করছি। তাহলে আমরা যেটা এক্ষুনি বলছিলাম যে সমষ্ণ ভাবে যদি হয়, সমষ্ণ এবং পরাবর্ত, এই যে পরাবর্ত ভাবে হলে ডেল্টা এস টোটাল ইজ ইকুয়াল টু জিরো, মানে ডেল্টা এস সিস্টেম ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা এস সারাউন্ডিংস। কেন? টোটাল মানে হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিংস, টোটালটাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, দ্যাট ইজ টোটাল মানেই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের এনট্রপির পরিবর্তন, মানেই হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন। যদি পরাবর্ত হয় তাহলে ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স জিরো, তার মানে সিস্টেমের ডেল্টা এস ইজ ইকুয়াল টু মাইনাস সারাউন্ডিংস এর ডেল্টা এস, বা সারাউন্ডিংস এর ডেল্টা এস ইজ ইকুয়াল টু মাইনাস সিস্টেমের ডেল্টা এস। এটা যদি পরাবর্ত ভাবে হয়, কিন্তু বেশিরভাগ প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় মানে অপরাবর্ত, তাহলে অপরাবর্ততার বা স্বতঃস্ফূর্ততার শর্ত কি? ডেল্টা এস টোটালটাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে। তাহলে আমরা এতক্ষণে স্বতঃস্ফূর্ততার শর্ত পেলাম, ডেল্টা এস টোটাল গ্রেটার দ্যান জিরো হতে হবে। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ততার শর্ত বেরোলো, ডেল্টা এস টোটাল কে গ্রেটার দ্যান জিরো হতে হবে, অর্থাৎ এনট্রপিকে বাড়তে হবে। ডেল্টা এস টোটাল এনট্রপি, খালি সিস্টেমের এনট্রপি বাড়লেই চলবে না, সিস্টেমের এনট্রপি বাড়ুক বা কমুক, সারাউন্ডিংস এর এনট্রপি বাড়ুক বা কমুক, টোটালটাকে বাড়তে হবে। এটাই হচ্ছে স্বতঃস্ফূর্ততার শর্ত, আর এটাই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে স্বতঃস্ফূর্ততার মোটামুটি ভাবে শর্তটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি টোটালটা হচ্ছে সিস্টেম প্লাস সারাউন্ডিংস করলে পাবো, সেটাই হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটাকে ইউনিভার্স বলছি। পরবর্ত ক্ষেত্রে একটু আগেই দেখেছি টোটালটা জিরো হয়, তার মানে ডেল্টা সিস্টেম ইজ ইকুয়াল টু হবে মাইনাস ডেল্টা সারাউন্ডিংস, কিন্তু স্বতঃস্ফূর্ত গুলো মানেই অপরাবর্ত, সেক্ষেত্রে গ্রেটার দ্যান জিরো হতে হবে। এটাই স্বতঃস্ফূর্ততার ক্রাইটেরিয়া। কাকে গ্রেটার দ্যান জিরো হতে হবে? সিস্টেমের এনট্রপির পরিবর্তন না, সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন না, দুজনের সমষ্টি। সিস্টেমের এনট্রপির পরিবর্তন বাড়তে পারে কমতে পারে, সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন বাড়তে পারে কমতে পারে, কিন্তু দুজনের সমষ্টিটাকে বেশি হতে হবে, দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো হতে হবে, দ্যাট ইজ সমষ্টিটাকে টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডের এনট্রপিকে বাড়তে হবে। এটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রও বটে। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের যদি আমরা স্টেটমেন্টটা দেখি তাহলেও পাবে কি বলছে, যে কোনো প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত পরিবর্তন, যেটা কিনা অপরাবর্ত ভাবেই হচ্ছে, যে কোনো প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত পরিবর্তন, সেখানে সিস্টেম ও সারাউন্ডিংস তাদের মোট এনট্রপির পরিবর্তন ধনাত্মক হতে হবে, মোট এনট্রপির পরিবর্তন টোটালটাকে ধনাত্মক হতে হবে, দ্যাট ইজ বিশ্ব ব্রহ্মাণ্ডের এনট্রপি ক্রমাগত বেড়েই চলেছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের এনট্রপি, বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্যাওস, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশৃঙ্খলতা ক্রমাগত বেড়েই চলেছে, কারণ সেটাই স্থায়িত্ব নিয়ে আসে। বিশৃঙ্খলতা বাড়লে তবেই স্থায়িত্ব আসে। যদি আমরা সিস্টেমকে খুব বেশি শৃঙ্খল করে ফেলি তাহলে পরিবেশ অনেক বেশি বিশৃঙ্খল হয়ে যাবে। যদি পরিবেশ অনেক বেশি বিশৃঙ্খল হয়ে যায়, পরিবেশ যদি শৃঙ্খল হয়ে যায়, তাহলে সিস্টেম বিশৃঙ্খল হয়ে যাবে। সুতরাং টোটাল বিশৃঙ্খলতা বাড়তে হবে, টোটাল বিশৃঙ্খলতা বাড়তে হবে, এবং বাড়ছেও। এটাই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আচ্ছা, তাহলে এই অবধি আশা করছি তোমাদের বেসিক ক্রাইটেরিয়াটা ক্লিয়ার হয়ে গেল। এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? দ্বিতীয় সূত্রটা আমরা বলেছি সিস্টেমের এনট্রপির পরিবর্তন এবং সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন দুটো সমষ্টিকে গ্রেটার দ্যান জিরো হতে হবে। এখন সিস্টেম তো আমাদের হাতে, সিস্টেম তো আমাদের হাতে, সিস্টেম আমাদের হাতে মানে সিস্টেমের কোথায় কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা খুবই সহজে মেজার করতে পারি। কিন্তু সারাউন্ডিংসে সিস্টেমে কোথাও একটা পরিবর্তন হচ্ছে, মানে আমি আমার রান্নাঘরে জল গরম করছি, তার জন্য বাকি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি পরিবর্তন হচ্ছে সেটা কেমন করে ট্র্যাক করব? এটা তো পসিবলই নয়। তাহলে আমাদের কিছু একটা উপায় বের করতে হবে। আমরা তো গাণিতিকভাবে শর্তটা পেলাম, প্র্যাকটিক্যালি একে এক্সিকিউট করব কি করে? কারণ আমাকে বের করতে হবে খালি সিস্টেমের পরিবর্তন বের করলে চলবে না, সিস্টেমের এনট্রপির পরিবর্তন এবং সারাউন্ডিংস এর এনট্রপির পরিবর্তন, এই দুটো সমষ্টি করে দেখতে হবে গ্রেটার দ্যান জিরো হয় কিনা, তবে বলতে পারবো কোন একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না। সিস্টেমের না হয় বিভিন্ন জিনিসপত্র মেজার করতে পারবো, কারণ সিস্টেমেই আমি আমার প্রক্রিয়া করছি। সারাউন্ডিংস এর কি করে মেজার করব? মানে বাড়িতে একটা কিচেনে রান্না করছি বলে সারাউন্ডিংস এ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, গ্যালাক্সিতে, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে, অ্যান্ড্রোমা গ্যালাক্সিতে কোথায় কি পরিবর্তন হচ্ছে, কেন বাড়িতে রান্না করছি বলে কি করে ফিগার আউট করব? ট্র্যাকই তো করতে পারবো না। তো তার জন্য কিছু একটা উপায় বার করতে হবে। ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়া তো না হয় বুঝলাম,
কিন্তু প্র্যাকটিক্যালি করার জন্য উপায় বের করতে হবে। সেই উপায়টা আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসব। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা সেই উপায়টা নিয়ে ডিসকাশন করব, যেটাকে বলে গিবস মুক্ত শক্তি। এবং গিবস মুক্ত শক্তির মাধ্যমে আমরা দেখব কেমন করে সিস্টেমের মাধ্যমে আমরা বুঝলাম যে টোটালটা কেমন করে গ্রেটার দ্যান 0 হবে। সারাউন্ডিংসকে আমরা এমনিও ট্র্যাক করতে পারবো না, কারণ সিস্টেমে কোনো একটা পরিবর্তন হয়েছে, তার জন্য বাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কি পরিবর্তন হয়ে গেল এটা ট্র্যাক করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, সিস্টেমের মাধ্যমেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ট্র্যাক করার চেষ্টা করতে হবে গিবস মুক্ত শক্তির মাধ্যমে। তো সেটার ক্লাস আমরা নেক্সট ক্লাসে রাখবো, এবং তার সঙ্গে নিউমেরিক্যাল থাকবে। থার্মো তাহলে অলমোস্ট শেষ, 95% শেষ, সিলেবাসও অলমোস্ট শেষ। জাস্ট একটা গিবস মুক্ত শক্তি হয়ে গেলে আমাদের সিলেবাস প্যাকআপ হয়ে যাচ্ছে পুরোপুরি। তারপরে আমরা কোয়েশ্চেন আনসার শুরু করব। ডিপিপি যেগুলো আপলোড করেছিলাম সেই ডিপিপির কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব, সঙ্গে মক টেস্টের কোয়েশ্চেন পেপার তোমাদের দেবো। সেই মক টেস্টের পেপারগুলো তোমরা বাড়িতে আলাদা করে প্র্যাকটিস করো। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ।